আসসালামু আলাইকুম। ইউনিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ডুয়েট ভর্তি পরীক্ষা সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বলা যায় মোটামুটি সব পরীক্ষাতেই এখান থেকে কোশ্চেন এসে থাকে। আপনারা খুবই মনোযোগ সহকারে এই ভিডিও ক্লাসগুলো করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিসিএস পরীক্ষা সহ ডুয়েট অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে আমরা ৩টি ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও ক্লাসে আমরা কেবলমাত্র বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের স্ক্রিন রেকর্ডগুলো করা হয়েছে ডুয়েট এডমিশন ও জব প্রিপারেশনের জন্য লেখা ইংরেজি বই ইউনিক ইংলিশ গ্রামার উইথ প্রিভিয়াস কোশ্চেন বই থেকে। আপনারা চাইলে বইটি সংগ্রহ করে নিজেদেরকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ৪৫তম বিসিএস এ আসা প্রথম কোশ্চেনই দেখতে পাচ্ছি, হি ডিভাইডেড অর ডিস্ট্রিবিউটেড দি মানি ড্যাশ দি টু চিলড্রেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ডিভাইডেড অর ডিস্ট্রিবিউটেড শব্দটির মানে হচ্ছে বন্টন করা বা ভাগ করে দেয়া। মনে রাখবেন, কোনো কিছু যদি দুই জনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝায় বা বন্টন করে দেওয়া বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় বিটুইন। আর যদি দুইয়ের অধিক জনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝায় সেক্ষেত্রে হবে অ্যামং। এখানে আমরা সুন্দরভাবে হিন্টস দিয়েছি আপনাদের সুবিধার্থে। বলা আছে কোনো কিছু দুজনের মধ্যে বন্টন করে দেওয়া বোঝালে বিটুইন বসে এবং দুইয়ের অধিক বোঝালে অ্যামং ব্যবহৃত হয়। যেহেতু এই প্রশ্নটিতে বলা আছে ড্যাশ দি টু চিলড্রেন, যেহেতু এখানে দুইজন চিলড্রেনের কথা বলা আছে, তাই আমাদের সঠিক অপশন হবে নিঃসন্দেহে বিটুইন, অপশন এ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা নোটে আরো কিছু ইনফরমেশন দিয়েছি, সেটি হচ্ছে দুটি বস্তুর মধ্যে সম্বন্ধ অর্থাৎ অ্যাফিনিটি বোঝাতেও বিটুইন শব্দটি ব্যবহার করা হয়। যেমন দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি বিটুইন টু ল্যাঙ্গুয়েজ, যেটা একটা চাকরি পরীক্ষা আসছিল NPCBL এ। সেগুলি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 2, দি ট্রেন ইজ রানিং ড্যাশ 40 মাইলস অ্যান আওয়ার। গতিবেগ বোঝাতে আমরা রান এর পরে সবসময় অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। বাক্যটি হচ্ছে দি ট্রেন ইজ রানিং অ্যাট 40 মাইলস অ্যান আওয়ার, অর্থাৎ ট্রেনটি ঘন্টায় 40 মাইল বেগে চলে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3, দি ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ গোয়িং আউট অফ দি সিজন। মনে রাখবেন, কোনো কিছুর ইচ্ছা পোষণ করতে ফিল লাইক ব্যবহার করা হয়। ফিল লাইক অর্থাৎ কোনো কিছু করার ইচ্ছা পোষণ করা। তাহলে সেন্টেন্সটি হবে দি ফ্যামিলি ডাজ নট ফিল লাইক গোয়িং আউট অফ দিস সিজন। সঠিক অপশন ডি, ফিল লাইক। মনে রাখবেন। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে আমরা নোট আকারে দিয়েছি, সেটি হচ্ছে এরপর অর্থাৎ ফিল লাইক এর পর যে ভার্ব আসবে, যেমন এখানে ফিল লাইক এর পর আসবে গো ভার্ব, ফিল লাইক এর পর যে ভার্ব আসবে তার সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। রাইট ফর্ম ভার্বস এবং এরর কারেকশন হিসেবে এই ধরনের কোশ্চেন ডুয়েট ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। যেমন আই ফিল লাইক ড্যাশ ইট পিৎজা, যেহেতু ফিল লাইক আছে এরপর ভার্ব হবে অবশ্যই ইটিং, আই ফিল লাইক ইটিং পিৎজা। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 4, হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল। অ্যাডহেয়ার অর্থ লেগে থাকা এবং এরপরে সবসময় প্রিপোজিশন বসে টু। অ্যাডহেয়ার টু, লেগে থাকা, অর্থাৎ হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপাল, সে কোনো মূলনীতির সাথে লেগে থাকে না বা লেগে নেই। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 5, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। অ্যাঙ্গার অর্থ রাগ এবং ফায়ার অর্থ আগুন। বাক্যটির অর্থ তার এরকম, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড, রাগ তুলনা হতে পারে আগুনের সাথে। যেহেতু এখানে রাগ এবং আগুন ভিন্নধর্মী দুটি জিনিস, আর মনে রাখবেন ভিন্নধর্মী দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহার করা হয় টু। এখানে সঠিক অপশন হচ্ছে এ, অর্থাৎ অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। যদি সমজাতীয় দুটি জিনিস হতো তাহলে ব্যবহার করা হতো কম্পেয়ার উইথ। সমজাতীয় জিনিস হলে ব্যবহার করা হতো কম্পেয়ার উইথ। যেমন আমি যদি বলি স্বাধীনকে আব্দুল্লাহর সাথে তুলনা করা যেতে পারে, তখন হবে স্বাধীন মে বি কম্পেয়ার্ড উইথ আব্দুল্লাহ। সেগুলি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 6, fill in the blank. She went to new market dash. এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, কোথাও যদি আমরা পায়ে হেঁটে যাই, পায়ে হেঁটে যাওয়া বোঝাতে সঠিক এক্সপ্রেশন হচ্ছে অন ফুট। সঠিক অপশন অন ফুট। বাকি 3টে অপশনই ভুল অপশন এবং এখানে হিন্টস দেওয়া আছে, আপনি পড়ে নেবেন।
কোশ্চেন নাম্বার 7, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ? অর্থ সম্পদ বা টাকা পয়সা যদি কারো মালিকানায় থাকা বোঝায় বা কারো দ্বারা বহন করা বোঝায়, তাহলে এই নাউন বা প্রোনাউনের পূর্বে সবসময় অন প্রিপোজিশন বসে। এখানে হিন্টস দেয়া আছে। তাহলে বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, অর্থাৎ তোমার কাছে কোনো টাকা আছে। এখানে টাকা বা অর্থ সম্পদ মালিকানা থাকা বোঝাচ্ছে। আমরা বলতে পারি, যেহেতু টাকা পয়সা মালিকানা থাকা বোঝাচ্ছে, এই জন্য আমরা নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহার করব অন প্রিপোজিশন। সঠিক অপশন বি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে হিন্টসে আরো সুন্দর ইনফরমেশন দেয়া আছে। অর্থ সম্পদ কাউকে প্রদান করা বোঝালে নাউন বা প্রোনাউনের পূর্বে টু বসে। যেমন, আই উইল রিফান্ড ইউর মানি টু ইউ সুন ইনশাআল্লাহ। অর্থাৎ এই বাক্যটিতে কাউকে টাকা প্রদান করা বোঝাচ্ছে। আর কাউকে টাকা প্রদান করা বোঝালে নাউন বা প্রোনাউনের পূর্বে টু প্রিপোজিশন বসে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 8, when Ushani entered dash the room, everybody stopped talking. মনে রাখবেন, কোনো জায়গায় অর্থাৎ কোনো রুমে বা কক্ষে প্রবেশ করা বোঝাতে ইন্টারের পর এখন কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। এখানে হবে নো প্রিপোজিশন। তবে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাতে ইন্টারের পরে ইনটু বসে। এখানে হিন্টস এক্সাম্পল দেয়া আছে এবং বলা আছে একই কথা। কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাতে ইন্টারের পর ইনটু বসে। যেমন, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। এখানে একটা চুক্তির কথা বোঝানো হচ্ছে, চুক্তিতে প্রবেশ করা বোঝানো হচ্ছে, এজন্য ইন্টারের পর ইনটু প্রিপোজিশন বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 9, fill in the blank. As she was talking, she suddenly broke dash, saying that's a lie. প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে ব্রোক হচ্ছে ব্রেক এর পাস্ট ফর্ম। ব্রেক ইন একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে কথার মাঝে কথা বলা কিংবা চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। আমরা যদি বাক্যটির অর্থের দিকে তাকাই, অর্থটা এরকম দাঁড়াচ্ছে, as she was talking, যে যখন বা যেহেতু সে কথা বলছিল, he suddenly broke in, সে হঠাৎই কথার মাঝে কথা বলে উঠল। কি বলে? দ্যাটস এ লাই, এটি তো মিথ্যা। সুতরাং আমাদের এই জায়গায় যদি আমরা ব্রোকের সাথে ইন প্রিপোজিশন ইউজ করি, তাহলে আমাদের বাক্যটির অর্থপূর্ণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ব্রেক ইন অর্থ হচ্ছে কথার মাঝে কথা বলা। কোশ্চেন নাম্বার 10, fill in the blank. You may go for a walk if you feel dash it. আমরা এর আগেও দেখেছি feel like প্রিপোজিশন ব্যবহার করা হয় কোনো কিছু ইচ্ছা পোষণ করা বা কোনো কিছু প্রত্যাশা করা বোঝাতে। বাক্যের অর্থ দ্বারা এরকম, ইউ মে গো ফর এ ওয়াক। যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পারো। ফিল লাইক, সঠিক অপশন সি। আশা করি বুঝতে পেরেছেন। আপনি হিন্টস গুলো পড়ে নিবেন। কোশ্চেন নাম্বার 11, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দি ব্ল্যাঙ্ক অফ দি ফলোইং সেন্টেন্স। এইট মিন ওয়ার কনসার্ন। কনসার্ন শব্দের অর্থ হলো জড়িত। কোনো কিছুতে জড়িত অর্থে ব্যবহার করা হয় কনসার্ন ইন, অর্থাৎ তখন বাক্যের অর্থ দাঁড়াবে, এইট মেন ওয়ার কনসার্নড ইন দি প্লট। 8 জন মানুষ ষড়যন্ত্রে জড়িত ছিল। মনে রাখবেন, কনসার্ন ইন কোনো কিছুতে জড়িত। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 12, প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিপিউট। ফিল ইন দি গ্যাপ। শূন্যস্থানে যদি আমরা অফ বসাই তাহলে আমাদের বাক্যটি অর্থপূর্ণ হবে। তখন অর্থ হবে, প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার। প্রফেসর রাজ্জাক ছিলেন একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। এখানে যদি আমরা অফ প্রিপোজিশন বসাই তাহলে আমাদের পুরো বাক্যটির অর্থপূর্ণ হবে। সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 13, জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। কোনো কিছুতে ভালো বা দক্ষ বোঝাতে ব্যবহার করা হয় গুড অ্যাট। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন সি। একইভাবে কোনো কিছুতে অদক্ষ বা ভালো নয়, এজন্য ব্যবহার করা হয় ব্যাড অ্যাট। কোশ্চেন নাম্বার 14, হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার। ইনসিস্ট অন সামথিং অর সামবডি, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ইনসিস্ট এর পর সবসময় অন প্রিপোজিশন বসে, অর্থাৎ কোনো কিছুর উপর বা কারো উপর জোর প্রদান করা। বাক্যের অর্থ দাঁড়ায়, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোর দিয়েছিল। মনে রাখবেন, ইনসিস্ট এর পর ব্যবহার করা হয় অন। হি ইনসিস্টেড অন। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 15, ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। 4টি অপশন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, কারো ব্যাংকে টাকা জমা করা অর্থাৎ গচ্ছিত রাখা অর্থে ক্রেডিট এর পরে সবসময় ব্যবহার করা হয় টু প্রিপোজিশন। আবারও বলছি, কারো ব্যাংকে
বা অ্যাকাউন্টে টাকা গচ্ছিত রাখা বোঝাতে ক্রেডিট এরপর সবসময় টু প্রিপোজিশন বসে। তাহলে বাক্যটি হবে ক্রেডিট টাকা 5000, 5000 টাকা জমা করো টু মাই অ্যাকাউন্ট। সঠিক অপশন ডি। কিন্তু যদি এই টাকার পরিমাণ বা টাকার কথা যদি বাক্যের শেষে উল্লেখ থাকে তখন ক্রেডিটের পরে হবে উইথ। সে কথাই বলা আছে এখানে হিন্টসে। যেমন বলা আছে এখানে যে কিন্তু টাকার পরিমাণ বাক্যের শেষে উল্লেখিত হয় তাহলে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয়। যেমন হুমায়রাস অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, হুমায়রার অ্যাকাউন্ট ক্রেডিটেড হয়েছে, জমাকৃত হয়েছে উইথ 5000 টাকা। অর্থাৎ এই টাকার পরিমাণ যদি বাক্যের শেষে উল্লেখ থাকে সেক্ষেত্রে ক্রেডিটের পর ব্যবহার করা হবে উইথ প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। Pick appropriate preposition for the following sentence. Naurin will discuss the issue with Nasir dash phone. এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এখানে আমরা হিন্টস দিয়েছি সুন্দর করে। আমরা বলেছি ফোন, টেলিফোন বা মোবাইল ফোন শব্দটির পূর্বে মোটামুটি ৩ ধরনের প্রিপোজিশন বসে। সেগুলো কি? সেগুলো অন, বাই এবং ওভার। অন বসবে কখন? যদি ফোনযুক্ত বাক্যে বা বাক্যাংশে হেল্পিং ভার্ব থাকে, সেগুলো কি am, is আর was আর থাকে, অথবা বাক্যটি দ্বারা দিয়ে যদি সময় কাটানো বোঝায়, আপনি সময় পাস করছেন, অতিবাহিত করছেন, এমন কিছু বোঝালে আমরা সেই ফোন শব্দের পূর্বে ব্যবহার করব অন প্রিপোজিশন। যেহেতু এখানে কোনো সময় পাস করা বোঝাচ্ছে না, এখানে কোনো হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি না আমরা, am, is আর was আর এখানে নেই, এজন্য এখানে আমাদের অন হচ্ছে না। তাহলে বাকি অপশন আছে দুইটা, সেটা হচ্ছে বাই এবং ওভার। বাই কখন হবে? ফোন শব্দটার পূর্বে যদি কোনো দি না থাকে সেক্ষেত্রে হবে বাই, আর যদি দি থাকে সেক্ষেত্রে হবে ওভার। এখানে তাই বলা আছে। আমরা আবারও বলছি, ৩টি প্রিপোজিশনের মধ্যে যদি দেখা যায় ফোনযুক্ত সেন্টেন্স দিয়ে সময় পাস করা বোঝাচ্ছে সেক্ষেত্রে হবে অন, সময় পাস করা না বোঝালে বসবে বাই অথবা ওভার। ওভার বসবে কখন? ফোনের পূর্বে যদি দি থাকে সেক্ষেত্রে বসবে ওভার, দি যদি না থাকে সেক্ষেত্রে হবে বাই। যেহেতু এই সেন্টেন্স দিয়ে কোনো সময় পাস করা বোঝাচ্ছে না এবং ফোনের পূর্বে কোনো দি আর্টিকেল নেই, এজন্য বসবে বাই। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা বাসায় বসে এই হিন্টস গুলো যদি সুন্দরভাবে পড়েন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, নিজেই সলভ করতে পারবেন। Question number 17. Some writers sink dash oblivion in course of time. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, সিঙ্ক ইনটু অবলিভিয়ন একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া। তখন বাক্যটির অর্থ দাঁড়াবে সাম রাইটার সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। কিছু লেখক সময়ের গভীরতায় বিলীন হয়ে যায়। মনে রাখবেন, সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 18. Wordsworth introduced the readers dash a new kind of poetry. Introduce to something, কোনো কিছুর সাথে পরিচিত করানোর অর্থে আমরা ব্যবহার করি introduce to। এখানে বাক্যটি বলা আছে ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দি রিডার্স। এটা একজন ব্যক্তির নাম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ পাঠকদেরকে পরিচয় করিয়ে দিলেন কিসের সাথে? টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি, একটা নতুন ধরনের কাব্যের সাথে। এখানে সঠিক অপশন টু। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 19. দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। এটি খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এবং এই টাইপের সেন্টেন্স পরীক্ষায় প্রায় এসে থাকে। আপনারা এগুলো মনোযোগ সহকারে দেখবেন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নেই ড্যাশ ট্রেনিং। কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে। সেই শব্দগুলোকে এখানে আমরা হিন্টস আকারে দিয়েছি। সেগুলো হচ্ছে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, অল্টারনেটিভ, প্রিফার, প্রিফারেবল। এই শব্দগুলোর পর সবসময় টু প্রিপোজিশন বসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট এবং আমরা এখানে কিছু আপনাদের সাথে এক্সাম্পল দিয়েছি যেগুলো পরীক্ষায় এসেছিল। যেমন রবিন ইজ সিনিয়র টু সাকিব, এটা আসছিল ডুয়েট 21-22 সালে আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষায়। একইভাবে হি প্রিফার্স রিডিং, সে বই পড়াকে অধিকতর পছন্দ করে টু রাইটিং, লেখার চেয়ে। হি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে জুনিয়র বাই 5 ইয়ার্স, 5 বছরের। আব্দুল ইজ ইনফেরিয়র টু রহিম ইন ইন্টেলিজেন্স। মিল্ক ইজ প্রিফারেবল টু টি। এখানে আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি প্রতিটাই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক থেকে এখানে সংগ্রহ করা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে এ, অর্থাৎ there is no alternative to training। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 20. Your conduct admits there's no excuse. Admit এর পর সবসময় অফ প্রিপোজিশন বসে। admit of অর্থ হলো অবকাশ থাকা। বাক্যটি অর্থ দাঁড়ায় তোমার আচরণে কোনো ক্ষমার অবকাশ থাকে না। Your conduct admits of no excuse। সঠিক অপশন সি। কোশ্চেন নাম্বার 21. Rizvi requested Rini dash telephone to attend the meeting.
যেহেতু এখানে টেলিফোন শব্দটি পূর্বে কোনো দি নেই, এজন্য বসবে বাই। আশা করি বুঝতে পেরেছেন। যদি এখানে দি থাকতো টেলিফোনের পূর্বে, এখানে আমাদের বসতো ওভার। Question number 22. Many prefer donating money dash distributing clothes. আমরা এর আগেও দেখেছি প্রিফার শব্দটি পরে সবসময় টু প্রিপোজিশন বসে। সঠিক অপশন হচ্ছে সি। বাক্যটির অর্থ হচ্ছে মেনি, অনেকেই প্রিফার পছন্দ করে, অধিকতর পছন্দ করে ডোনেটিং মানি, টাকা দান করাকে। কিসের থেকে? টু ডিস্ট্রিবিউটিং ক্লোথ, কাপড় সরবরাহ করার থেকে অনেকে টাকা দান করাকে বেশি পছন্দ করেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে হিন্টস দেওয়া আছে সুন্দরভাবে, আপনারা নিজেই পড়ে নিতে পারবেন। Question number 23. Julia has been ill dash 3 months. মনে রাখবেন, যদি পয়েন্ট অফ টাইম বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে সিন্স। যেমন আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং হতে পারে, ফ্রাইডে হতে পারে, কোনো সালের নাম হতে পারে। যদি সেটা পয়েন্ট অফ টাইম বোঝায় সেক্ষেত্রে হবে সিন্স। আর যদি পিরিয়ড অফ টাইম বোঝায় সেক্ষেত্রে হবে ফর। যেমন হি হ্যাজ বিন রিডিং দি স্টোরি ফর 3 আওয়ার্স। যেহেতু এখানে আমাদের পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, সরি, এখানে আমাদের পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, এক্ষেত্রে হবে আমাদের ফর। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন ডি। Question number 24. What will be the correct preposition to complete the sentence? I am not good at translation. কোনো কিছুতে দক্ষ বা অদক্ষ বোঝাতে good এর পরে ব্যবহার করা হয় at এবং bad এর পরে ব্যবহার করা হয় at। এটা আমরা পূর্বে আলোচনা করেছি, good at। যেমন এক্সাম্পল দেয়া আছে, I am not bad at tennis. আমি টেনিস খেলায় খারাপ না। এটা আসছিল 10তম BCS এ। Question number 25. The rich should not look down dash the poor. Look down upon শব্দের অর্থ হলো ঘৃণা করা। বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে ধনীদের উচিত নয় গরিবদেরকে ঘৃণা করা। সঠিক অপশন ডি। লুক ডাউন আপন, ঘৃণা করা। Question number 26. Choose the correct preposition. My brother has no interest dash music. কোনো বিষয়ে আগ্রহ বোঝাতে ব্যবহার করা হয় ইন্টারেস্ট ইন। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি, ইন। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। আমার ভাইয়ের গানে কোনো আগ্রহ নেই। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 27. হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। ডিভয়েড অফ এর মানে হচ্ছে বর্জিত। ডিভয়েড মানে বর্জিত এবং এর পরে সবসময় অফ প্রিপোজিশন বসে, যার অর্থ বর্জিত। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, সে সাধারণ জ্ঞান বর্জিত। ওর মধ্যে কোনো সাধারণ জ্ঞান নাই, কমন সেন্স নাই। সঠিক অপশন এ। 28. I would appreciate it if you could complete this work dash Thursday. কোন একটা কাজ নির্ধারিত সময়ের পূর্বেই শেষ করার অর্থে আমরা ব্যবহার করি বাই। সঠিক অপশন ডি। তখন বাক্যটির অর্থ হবে আই উড অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতাম বা প্রশংসা করতাম এটির, ইফ ইউ কুড, যদি তুমি পারতে, কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটা শেষ করতে বাই থার্সডে, বৃহস্পতিবারের মধ্যে বা বৃহস্পতিবারের পূর্বেই। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 29. হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ। অ্যাংরি অর্থ রাগান্বিত। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির সাথে রাগান্বিত বোঝায় সেক্ষেত্রে ইংরেজির পর ব্যবহার করা হবে উইথ। আর কোনো কিছু নিয়ে যদি রাগান্বিত বোঝায় সেক্ষেত্রে ইংরেজি পর ব্যবহার করা হবে অ্যাবাউট। সঠিক অপশন এখানে অ্যাবাউট। কেন? এখানে বলা আছে হোয়াট আর ইউ সো অ্যাংরি, মানে তুমি কেন রাগান্বিত। অ্যাবাউট কোন সম্পর্কে? এখানে আমরা কোনো ব্যক্তি সম্পর্কিত কিছু বুঝতেছি না, তাই আমরা ব্যবহার করেছি অ্যাংরি অ্যাবাউট। যদি ব্যক্তি আসতো, যেমন আমরা এখানে হিন্টস দিয়েছি, আই অ্যাম অ্যাংরি উইথ মুন্না। যেহেতু এখানে ব্যক্তি আসছে মুন্না, এজন্য অ্যাংরির পরে উইথ। আর আই ওয়াজ অ্যাংরি অ্যাবাউট দি রুমর। রুমর মানে হচ্ছে গুজব। এটা কোনো কিছু নিয়ে যদি আমি অ্যাংরি বুঝাই, রাগান্বিত বুঝাই, সেক্ষেত্রে হবে অ্যাবাউট। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 30. আই ফাইনালি কিলড দি ফ্লাই ড্যাশ এ রোলড আপ নিউজ পেপার। অবশেষে আমি হত্যা করলাম মাছিটিকে বা প্রজাপতিটিকে, যেটাই মনে করেন না কেন। কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর দিয়ে অর্থে আমরা ব্যবহার করি উইথ। আই ফাইনালি কিল দি ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার। একটা নিউজ পেপারকে মোড়ানো মোড়ানো নিউজ পেপার দিয়ে আমি মাছিটিকে হত্যা করলাম বা মেরে ফেললাম। উইথ সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 30. দি চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড ড্যাশ দি কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এখানে সঠিক প্রিপোজিশন হচ্ছে টু প্রিপোজিশন। আমরা জানি যে ইন্টারেস্ট টু সামওয়ান, কোনো ব্যক্তি সম্পর্কিত বিষয় আসলে আমরা সেখানে ব্যবহার করব ইন্টারেস্ট টু সামওয়ান। এখানে এক্সাম্পল দেওয়া আছে, সেম এজ একটা কোশ্চেন আসছিল BCS 23 সালে, 23তম BCS এ। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড
টু ইলেক্টেড পলিটিশিয়ান। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন নিয়মিত। আশা করি এগুলো প্র্যাকটিস করলে আপনাদের আয়ত্তে চলে আসবে। আর সমস্যা না হওয়ার কথা। কোয়েশ্চেন নাম্বার 32, হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। পার্ট ফ্রম মানে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, কাউকে ছেড়ে যাওয়া অর্থে পার্টের পর ব্যবহার করা হয় ফ্রম প্রিপোজিশন। সঠিক অপশন হচ্ছে বি, হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। বাক্যটির অর্থ সে অশ্রুসিক্ত নয়নে বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হলো বা আলাদা হয়ে গেল। পার্টেড ফ্রম। কোশ্চেন নাম্বার 33, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট। আমরা জানি পায়ে হেঁটে যা বোঝাতে ব্যবহার করা হয় অন ফুট। আমরা এটা আগেও দেখেছি এবং এই টাইপের সেন্টেন্স আমাদের ডুয়েট এডমিশন এসেছিল, এখানে দিয়েছি আমরা আই ওয়েন্ট টু মাই নেইবারস হাউস অন ফুট। এটা আসলে ডুয়েট ভর্তি পরীক্ষা 6-7 সালে। কোশ্চেন নাম্বার 34, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি। চারটা অপশন দেখতে পাচ্ছি, মনে রাখবেন রিমাইন্ডের পর সবসময় ব্যবহার করা হয় অফ প্রিপোজিশন। রিমাইন্ডের পর সবসময় বসে অফ প্রিপোজিশন, রিমাইন্ড অফ। সঠিক অপশন এ, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। কোশ্চেন নাম্বার 35, প্লিজ ড্যাশ দি নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি। চারটা অপশন দেখতে পাচ্ছি আমরা। সঠিক অপশন হচ্ছে আমাদের এ, এমফ্যাসাইজ। মনে রাখবেন এমফ্যাসাইজের পর কোনো প্রিপোজিশন বসে না। তাহলে বাক্যটা হচ্ছে প্লিজ এমফ্যাসাইজ দি নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি। সেগুলো বুঝতে পেরেছে। কোশ্চেন নাম্বার 36, আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ ড্রাইভিং লাইসেন্স। ডিফিকাল্টি ইন সামথিং অর্থাৎ কোনো কিছুতে সমস্যা বা কোনো কিছুতে জটিলতা বোঝাতে আমরা ডিফিকাল্টির পরে ইন প্রিপোজিশন ব্যবহার করি। সঠিক অপশন হচ্ছে বি, ডিফিকাল্টি ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 37, দি মিনিস্টার্স অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। কোনো কিছুতে পৌঁছানো, কোনো সিদ্ধান্তে পৌঁছানো অর্থে ব্যবহার করা হয় অ্যারাইভড অ্যাট। এই বাক্যটির অর্থ দাঁড়ায় দি মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। গত রাতে মন্ত্রীগণ একটি সিদ্ধান্ত উপনীত হয়েছিল। যদি আমি বলি ভাবে যে আমি আজ একটা সিদ্ধান্ত উপনীত হলাম, তাহলে বাক্যটি হবে আই অ্যারাইভড অ্যাট এ ডিসিশন টুডে। মনে রাখবেন অ্যারাইভড অ্যাট কোনো কিছুতে উপনীত হওয়া। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন সি। কোশ্চেন নাম্বার 38, দি গভর্নমেন্ট গেভ ড্যাশ দি ডিমান্ডস অফ দি পিপল। গিভ ইনটু অর্থ দাবি পূরণ করতে রাজি হওয়া। যেমন ২০২৪ সালে এসে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কোটা আন্দোলন যে করতেছিলাম, আমাদের কোটা নিয়ে যে দাবি, কোটা সংস্কার নিয়ে, সেটা এখন মেনে নিয়েছেন। যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। তো গিভ ইনটু এর মানে হচ্ছে দাবি পূরণ করতে রাজি হওয়া। এখানে সঠিক প্রিপোজিশন হবে অপশন এ, দি গভর্নমেন্ট গেভ ইনটু দি ডিমান্ডস অফ দি পিপল। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 39, চুজ দি রাইট প্রিপোজিশন ফর দিস সেন্টেন্স। শি আর্গুইড ড্যাশ মি অ্যাবাউট দি ম্যারেজ। আর্গুই অর্থ তর্ক করা বা কোনো বিষয়ে মতের অমিল হওয়া। যদি এখানে আমাদের কোনো ব্যক্তির সাথে এটা সম্পর্কিত হয়, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে যদি আমরা তর্ক করি এবং মতের অমিল হয়, সেক্ষেত্রে হবে উইথ। আর যদি কোনো বিষয় নিয়ে যদি আমাদের আহ, তর্ক হয় এবং মতের অমিল হয়, সেক্ষেত্রে হবে অ্যাবাউট। এখানে হিন্টস সুন্দর করে দেয়া আছে। যেহেতু এখানে বলা আছে হি আর্গুড ড্যাশ মি, এখানে মি যেহেতু ব্যক্তিবাচক, এখানে অবশ্যই ব্যবহার করতে হবে উইথ প্রিপোজিশন। সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 40, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। কাউন্ট আপন মানে হচ্ছে নির্ভর করা। কাউন্ট আপন মানে নির্ভর করা। আই কাউন্ট আপন ইউর হেল্প। আমি আপনার বা তোমার সাহায্যের উপর নির্ভর করি। সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 41, হি হ্যাজ পেড দি পেনাল্টি ড্যাশ ইজ ক্রাইম ড্যাশ 5 ইয়ার্স ইন প্রিজন। হি হ্যাজ পেড দি পেনাল্টি, সে শাস্তি পেয়েছে কিসের জন্য? ফর ইজ ক্রাইম। এখানে হবে ফর প্রিপোজিশন। আমরা যদি বাক্যটির অর্থের দিকে তাকাই, আমাদের অর্থপূর্ণ বাক্য তৈরি করতে এখানে আমাকে অবশ্যই ফর বসাতে হবে। হি হ্যাজ পেড দি পেনাল্টি ফর ইজ ক্রাইম, তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। কিসের সাথে কি হয়েছে? উইথ 5 ইয়ার্স ইন প্রিজন, সাথে 5 বছর জেল হয়েছে। প্রথমে হচ্ছে ফর, পরে হচ্ছে উইথ। সঠিক অপশন এ। বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 42, হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। ফ্যান্টাসাইজ মানে হচ্ছে কল্পনা করা, আর কোনো বস্তু বা কোনো কিছু সম্পর্কে কল্পনা করা হচ্ছে ফ্যান্টাসাইজ অ্যাবাউট। সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 43, the intellectual can no longer be said to live dash the margin of society। আমরা যদি অর্থপূর্ণ বাক্যটি গঠন করতে চাই, তাহলে আমাদেরকে এই শূন্যস্থানে বসাতে হবে বিয়ন্ড। দি ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ বিয়ন্ড দি মার্জিন অফ সোসাইটি। তখন বাক্যটির অর্থ দাঁড়াবে
বুদ্ধিজীবীরাও সমাজের সীমারেখার মধ্যে অবস্থান করেন, কাজেই তারা সমাজের সীমারেখার ঊর্ধ্বে নয়। কোশ্চেন নাম্বার 44, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দি উইকেন্ড? উইকেন্ডের পূর্বে সবসময় অন প্রিপোজিশন বসে। আমরা এই বইয়ের প্রিপোজিশন টপিকের শুরুর দিকে কিছু ফিগার দেওয়ার চেষ্টা করেছি, ইনভার্স পিরামিড এবং ম্যাজিক সার্কেল। আপনারা সেগুলো দেখে আসবেন। আমরা সেখানে ইনভার্স পিরামিডে দেখেছি যে কিছু কিছু ওয়ার্ড আমাদের আছে অ্যাভেলেবল, যেগুলো পূর্বে কেবলমাত্র অন প্রিপোজিশন বসে, তার মধ্যে উইকেন্ড একটা। আশা করি বুঝতে পেরেছেন, সঠিক অপশন হচ্ছে অন। আপনাদের জানিয়ে রাখি, এই স্ক্রিন রেকর্ডের ভিডিও ক্লাসগুলো করার আগে আপনাদেরকে অবশ্যই এই টপিকের অন্যান্য যে ভিডিও ক্লাসগুলো আছে, আমরা পূর্বের ভিডিওগুলোতে প্রিপোজিশনের ব্যবহার এবং বিভিন্ন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আপনারা করে আসবেন। আশা করি এগুলোর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। কোশ্চেন নাম্বার 45, দি ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। পেইন্ট অর্থ রং করা, আর পেইন্ট এর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে, অর্থাৎ যে কোনো কালারের নাম আসে, ইয়েলো, রেড, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট, যা আসুক না কেন, পেইন্ট এর পরে কখনো প্রিপোজিশন বসে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হবে দি ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্রিন। সঠিক অপশন এ, নো প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 46, নাও এ ডেজ মেনি ভিলেজার্স আর লাইট ড্যাশ ইলেকট্রিসিটি। এটা একটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ বাক্য। বাক্যের অর্থটা এরকম যে বর্তমানে অনেক গ্রাম আলোকিত হয়েছে কিসের দ্বারা? বা ইলেকট্রিসিটি, বিদ্যুতের দ্বারা। সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 47, হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ? কোনো কিছু অনুসারে, তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে? কোনো কিছু অনুসারে বা কোনো কিছু অনুযায়ী বোঝাতে আমরা ব্যবহার করি বাই প্রিপোজিশন। সঠিক অপশন হচ্ছে এ, হোয়াট ইজ দি টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে। একইভাবে বাই ওয়ান্স, বাই ল ইত্যাদি বোঝাতে আমরা বাই ব্যবহার করি। কোশ্চেন নাম্বার 48, fill in the blank, he has assured me dash safety. assure অফ মানে আশ্বস্ত করা বা নিশ্চয়তা দেওয়া। এর সঠিক অপশন হচ্ছে আমাদের এ, অফ। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের বিগত বছরগুলোতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। জানিয়ে রাখি, আমাদের সবগুলো কোশ্চেন নেওয়া হয়েছে ইউনিক ইংলিশ গ্রামার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক বই থেকে। আর আমরা এই বইয়ে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতেছি, আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে শুরুর দিকে। তোমাদের দেখে আসি, আমরা এখানে বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং এগুলো আমাদের সবগুলো সংগ্রহ করা হয়েছে প্রিভিয়াস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কোশ্চেন থেকে। আপনারা যদি এখানে দেয়া প্রিপোজিশনগুলো মুখস্থ করতে পারেন, বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের কোনো প্রিপোজিশনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ভিডিওতে আমাদের ডুয়েট এডমিশন ও অন্যান্য ভার্সিটি এডমিশনের কোশ্চেন ব্যাংক এবং পরবর্তী ভিডিওতে আমরা চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি বুঝতে পেরেছেন।